আপনারা ইতিমধ্যেই জানেন 2016 যে প্যানেল যা বাতিল করা হয়েছিল, প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মের এই প্যানেল, সেই প্রেক্ষিতে যে রিভিউ পিটিশন হয়েছিল এসএসসির পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং অবশ্যই আরো অনেক অনেক 180টি রিভিউ পিটিশন হয়েছিল যদ্দূর জানা যাচ্ছে। সবকটিকেই এক বাক্যে একযোগে খারিজ করে দিল শীর্ষ আদালত, মহামান্য সুপ্রিম কোর্ট। কি অবাক হয়েছেন? এমনটা কি প্রত্যাশিত ছিল? না, আলবাত প্রত্যাশিত ছিল। কিন্তু এটা কি সংবিধান মেনে হলো? না। সংবিধানের ইন্টারপ্রিটেশন বলুন বা আইনের ইন্টারপ্রিটেশন বলুন, এটা কিন্তু ব্রিফের উপরে নির্ভর করে। অর্থাৎ শুধুমাত্র আইনই যথেষ্ট নয়। আমি বহুবার আগের লাইভগুলোতে বলেছি, আইন যথেষ্ট নয়। ল ইজ নট এনাফ, constitution is not enough. You must have somebody to carry the brief, অর্থাৎ উকিল, এবং পাশাপাশি মহামান্য বিচারক। আরও ভালো করে বললে সর্বোপরি বিচারক, বিচার ব্যবস্থা, এবং আরও ভালো করে বললে সোশিও ইকোনমিক আসপেক্ট। যখন সবাই মিলে কোনো একটা পলিসিকে রূপায়ণ করার লক্ষ্যে অবিচল থাকে, এই ক্ষেত্রে নিউ ওয়ার্ল্ড অর্ডার কায়েম করা, সেই ক্ষেত্রে কিন্তু এই লড়াইটা আরো 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 কঠিন হয়ে ওঠে। তাই আমি বলেছিলাম যে আইনত রাইট টু লাইফ অ্যান্ড লাইভলিহুড, এটা সংবিধানে এনশ্রাইন্ড আছে। এনশ্রাইন্ড এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। কিন্তু ওই যে আপনি যদি উপযুক্ত উকিল না পান, হিয়ারিং ডেট না পান, সবকিছু যদি প্রতাপশালীদের পকেটে চলে যায়, ডিএর হিয়ারিংটা কখন হবে, কবে পিছিয়ে দেওয়া যাবে, এগুলো তো ভেতরে ভেতরে ফোনে ঠিক হয়ে যায়। তো এইরকম একটা পরিস্থিতিতে সব ক্ষেত্রেই কোন মামলার কি নিষ্পত্তি হবে, কোন মামলা কোন দিকে যাবে, কার রায় কি হবে, সবই ঠিক হয়ে আছে, বহু আগেই ঠিক হয়ে আছে। কারণ এই কর্মসূচিটা নতুন নয়, বহু পরিকল্পিত কর্মসূচি, এটা আমি বলেছিলাম। তাই সতর্ক করে দিয়েছিলাম যে আইনত, আমি প্রথম ভিডিওতে এ বিষয়ে বলেছিলাম, আইনত সংবিধানে যা আছে তার উপর ভিত্তি করে এইভাবে চাকরিতে জয়েন করার পরে, এত বছর কেটে যাওয়ার পরে, যখন তারা সেটেল হয়ে গেছেন, জীবন যাপনে, গার্হস্থ্য জীবনে প্রবেশ করেছেন, অনেকে বিয়ে করেছেন, সংসার করছেন, এমতাবস্থায় রিহ্যাবিলিটেশনের প্রোগ্রাম না করে এবং সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কাউকে এইভাবে অযোগ্য বলে বসিয়ে দেওয়া যায় না। এখানে তো আবার 26,000, এটা আমি এখনো একই জায়গায় স্ট্যান্ড করছি। কিন্তু সমস্যা হলো যে এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট শক্তিশালী উকিল, যাকে যিনি হিয়ারিংটা, তারিখটা তৈরি করতে পারবেন, প্রভাব থাকে, হ্যাঁ, টপ লেভেলের উকিলরা সেটাও পারেন, এবং সেই রকম সেন্সিটিভ বিচারক, তা যদি না পাওয়া যায়, আপনারা কি করবেন? ছোট্ট উদাহরণ দেই, এ নিয়ে আমাদের অভিজ্ঞতা আছে। যখন ভ্যাকসিন জোর করে গুঁজে দেওয়া হচ্ছিল, অথচ সংবিধানে তো বলাই আছে যে ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, মানে সংবিধানের যে আর্টিকেল বলাই আছে, এবং আমাদের যে আরটিআই সেখানেও বলা ছিল যে কোনো ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, সেটা রেকমেন্ড করা হচ্ছে, আমরা রেকমেন্ড করছি, এই পর্যন্ত।
কিন্তু এইটাকে সেই সময় মিডিয়াতে আনা অত্যন্ত জরুরি ছিল, যাতে করে মানুষ ওই যে বাসে উঠতে দেবে না, ট্রেনে উঠতে দেবে না, এইসব বলে বিভিন্ন রকম সুযোগ সুবিধে বন্ধ হয়ে যাবে এইসব বলে যখন মানুষকে বাধ্য করা হচ্ছিল, কোনো রাজনৈতিক দল এ বিষয়ে সংবিধানের এবং আরটিআই যেটা বাধ্যতামূলক নয় আদৌ, সে ব্যাপারে কোনো উচ্চবাচ্য করেনি, কোনো সংগঠন করেনি, আমরা কতিপয় করেছিলাম। তো সেই কারণেই আমরা ওই পরিস্থিতিতে আদালতের শরণাপন্ন হওয়ার কথা ভেবেছিলাম। বর্তমানে যখন উনি ওই যে যিনি চাকরি টাকরি খাচ্ছেন এবং নতুন বিশ্ব ব্যবস্থার একজন দক্ষিণ হস্ত হিসেবে কাজ করছেন, তার কাছে তার বহুবার বলেছি তার কথা। আমার কিছু সহযোদ্ধা গিয়েছিলেন, উনি নাকি কেসটা নেবেন বলেছিলেন, যে কেন এরকম করে বলা হচ্ছে, এটা হিউম্যান রাইটসের প্রশ্ন, স্বাস্থ্যের প্রশ্ন, ব্যক্তিগত চয়েসের প্রশ্ন, বাধ্য করা যায় না এভাবে। কিন্তু উনি পরে আর সময়টা কাটালেন, সময় নষ্ট করলেন, তারপরে আর কোনো রকম আগ্রহই দেখালেন না। কেন? পরিষ্কার, এসব ব্যাপারে কোনো উকিলকে পাবেন না, অন্তত আমাদের দেশে। এটা সিস্টেমের বিরুদ্ধে যাওয়া, সেই দুঃসাহস নেই। পাশাপাশি অর্থের প্রাপ্তির ব্যাপারটাও আছে, ক্যারিয়ারের ব্যাপারটা আছে, সমস্ত কিছু মিলিয়ে এটা খুব স্বাভাবিক। তাই ব্যাপারটি এগোয়নি। তাহলে আইন তো আছে, এখনো আইনটা আছে। ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, এখনো বলা হয় আরটিআই করলে তাই একই উত্তর পাবেন, সবই আছে এখনো। কিন্তু সেটা প্রয়োগ করা কেন গেল না সেই সময়? কেন? ওই যে উকিল পাওয়া গেল না, লড়াই করার মানসিকতা পাওয়া গেল না। এই ক্ষেত্রেও একই একই রকম, একই প্যাটার্ন। তো একই প্যাটার্ন এখানেও দেখবেন। আইন আছে, সংবিধান আছে, রাইট টু লাইফ অ্যান্ড লাইভলিহুড আছে, সবই আছে। কিন্তু where is the law here? Who will carry the beef? তাই না? পাশাপাশি আমি আগেও বলেছি যে বিচার ব্যবস্থাকে সঙ্গে নিয়ে কলিউট করে একটা নেক্সাস গড়ে তোলা হয়েছে, যাতে করে প্রাইভেটাইজেশন শিক্ষাক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে সম্পন্ন করা যায় 2030-এর মধ্যে। সেই লক্ষ্যেই শুধুমাত্র শিক্ষকদের চাকুরি বাতিল নয়, সরকারি ব্যবস্থাকে তুলে দেওয়া নয়, আরও বিভিন্ন রকম ক্ষেত্রে অগ্রগতি চলছে। তবে মধ্যবিত্তের যে স্বপ্নগুলো ছিল, বিশেষ করে যে সিস্টেমটা ওরাই বানিয়েছিল, হোয়াইট কালার জব, ডেস্ক জব, সেগুলোতেই কিন্তু ওরা থাবাটা আগে বসাচ্ছে। কারণ ওরা জানে মধ্যবিত্তের ক্ষেত্রেই এগুলো করা সহজে সম্ভব, কারণ প্রতিবাদ হবে না সেইভাবে, একতা নেই, রাজনৈতিক দলের বিভাজন আছে, সাহস নেই, মগজ ধোলাই সম্পন্ন হয়েছে, তারা ওবিডিয়েন্ট, তারা ভীতু, ল অ্যাবাইডিং পিপল। আর তাই জয়েন্ট এন্ট্রান্সের ফল বলুন আটকে আছে, উচ্চ মাধ্যমিকের পরে যে গ্র্যাজুয়েশন তাতে ভর্তি বলুন, 460টি কলেজ এই রাজ্যের আটকে আছে, তাই তো? তো এইভাবে একের পর এক বহু উদাহরণ দেওয়া যেতে পারে। আর এই রাজ্যে কেন এটা বেশি করে হচ্ছে তা আমি আগের ভিডিওতে বলেছি, উদাহরণ আছে বহু, যে সবগুলোর ক্ষেত্রে কিন্তু মধ্যবিত্তের বিনাশ এই ব্যাপারটাই ঘটছে। কারণ এই ক্ষেত্রগুলোতে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, মোটামুটি একদম হতদরিদ্র মানুষ এই ক্ষেত্রগুলোতে নেই বললেই চলে। তারা তো আর জয়েন্ট এন্ট্রান্সের কোচিং নিয়ে জয়েন্ট এন্ট্রান্স দেবে না, বা তারা উচ্চশিক্ষার স্বপ্নও দেখবে না, কলেজে ভর্তি হবে না, হতদরিদ্র মানুষ। তাহলে মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত মূলত এরাই শিকার হচ্ছে, এবং সেই টার্গেটেই কাজগুলো হচ্ছে, কর্মসূচিগুলো এগোচ্ছে। ছোট্ট উদাহরণ হিসেবে দেখুন যে কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে
জনগণের স্বাস্থ্য ভালো রাখার উদ্দেশ্যে একটা নির্দেশিকা জারি হয় কি বড়া পাও থেকে শুরু করে স্ট্রিট ফুড যেগুলো বা যেগুলো মানে সিঙ্গাড়া বিভিন্ন রকমের যে খাবার দাবার যেটা অসংগঠিত ক্ষেত্রের মানুষ ব্র্যান্ডেড নয় আর কি নন ব্র্যান্ডেড মানুষ ফুচকা বা এই বিভিন্ন রকমের খাবার পাও ভাজি এই খাবারগুলোতে স্টলে এবং খাবারগুলোতে যে এগুলোতে মানে কি খারাপ হতে পারে শরীরের পক্ষে কতটা খারাপ হতে পারে অস্বাস্থ্যকর এবং কি কি রাসায়নিক বা কি রকম তেল ইত্যাদি উল্লেখ করে টাঙিয়ে রাখতে হবে সতর্কতা হিসেবে এরকম একটা নির্দেশিকা এসেছিল এবং সেখানে কিছু খাদ্যের নামও বলা ছিল বলাই বাহুল্য সেগুলো নন ব্র্যান্ডেড অসংগঠিত ক্ষেত্রের মানুষ এগুলো বড়া পা বলুন সমোসা বলুন বা সিঙ্গাড়া বলুন বিভিন্ন রকমের যে খাবার তো পাওভাজি বলুন এগুলো অসংগঠিত ক্ষেত্রের মানুষই মূলত এগুলো ছোট ছোট দোকান মাঝারি দোকান এভাবেই তারা জীবিকা অর্জন করেন কিন্তু কি হলো সেটা কি কার্যকর হলো হলো না কেন হলো না কারণ ওরা জানে এখান থেকে তুমুল প্রতিবাদ উঠবে বিক্ষোভ উঠবে ভাঙচুর পর্যন্ত হতে পারে তাই টোটাল কন্ট্রোল এই ক্ষেত্রগুলোতে অর্থাৎ এগুলোতে বিভিন্ন রকম লাইসেন্স রাজ চালু করে চেষ্টা হচ্ছে একটু একটু করে হচ্ছে এইসব নির্দেশিকা জারি টারি করে দিয়ে যাতে করে এদের ব্যবসাটাকে আরো পথ মানে ভয় দেখিয়ে সাধারণ মানুষ যাতে করে ওইসব পড়ে আর না খান হ্যাঁ এই বিভিন্ন রকমের কার্যকলাপ করে দিয়ে এদেরকে পথে বসিয়ে ভাতা নির্ভর করে দিয়ে সেই ক্ষেত্রগুলোতেও অসংগঠিত ক্ষেত্রগুলোতেও যাতে করে ব্র্যান্ডেড প্রোডাক্ট ব্র্যান্ডেড ফুচকা ব্র্যান্ডেড সিঙ্গাড়া ব্র্যান্ডেড সমোসা মলে বসে খাবেন এগুলো যাতে করে প্রমোট করা যায় তা সেই উদ্দেশ্যেই এগুলো করা মানে স্বাস্থ্যবিধি মেনে স্যানিটাইজ সিঙ্গারা খাবেন আর কি কিন্তু সেটা এখনো করতে পারলো না তবে এগুলো হবে 2030-এর মধ্যেই হবে কিন্তু কেন এখন হলো না নির্দেশিকা জারি করেও ফেরত নেওয়া হলো কারণ কি প্রতিবাদ ওরা হাওয়াটা বুঝে গিয়েছিল ওরা দেখে নিল জল মেপে নিল মাননীয়ও বলতে বাধ্য হলেন যে এখন এটা করা যাবে না কারণ মারধর খাওয়ার সম্ভাবনা আছে যারা এসব করতে যাবেন ফুড ইন্সপেক্টর বলুন বা স্বাস্থ্যকর্মী বলুন যারা সেই সব নির্দেশিকা এক্সিকিউট করতে যাবে বিভিন্ন জায়গায় শুধু তো হিন্দু মুসলমান নির্বিশেষে সব তো অনেক ধরনের খাবার আমরা জানি স্ট্রিট ফুড বিক্রি হয় তো সেসব জায়গায় মারধর খাওয়ার ব্যাপক সম্ভাবনা আছে কারণ এরা ওবিডিয়েন্ট এখনো হয়নি তথাকথিত শিক্ষিত নয় করোনাকে ভয় পায় না বেশিরভাগই ভ্যাকসিনটা নিয়েছে জীবিকার জন্য সে সময় আবহাওয়াটাই তৈরি করা হয়েছে এমন কিন্তু এখন কিন্তু সেই প্যানিকের আবহাওয়াটা নেই তাই অত সহজে এদেরকে কাবু করা যাবে না তাই মারধর খাওয়ার সম্ভাবনা আছে বলেই এটা করা গেল না এখন তাহলে ঐক্যবদ্ধ প্রতিবাদ হতে পারে অ্যাগ্রেসিভ প্রতিবাদ হতে পারে বলে তো এই ক্ষেত্রে দেখুন যে আমি বলে এসেছিলাম যে আইন থাকলে যথেষ্ট নয় তাহলে কি করতে হবে ইউ মাস্ট হ্যাভ দ্য এবিলিটি টু ক্যারি দ্য ব্রিফ এবং এবং সবচেয়ে উপরে সর্বোপরি ব্যাপার সেটা কখন সম্ভব হবে যখন ঐক্যবদ্ধ লড়াই করা সম্ভব হবে এবং অ্যাগ্রেসিভ লড়াই করা সম্ভব হবে 180টি পিটিশন কি করে হয় এতগুলো পিটিশন হয় কি করে হয় এই এই কজনের উকিল এই ইনি ওই কজনের উকিল ইনি এগুলো কি সমস্যা তো সবার একই তাহলে সমাধানের জন্য এত এত মানে উকিল কেন হুম তখনই বলেছিলাম এবং আন্দোলন এই ব্যানারে আন্দোলন তো ওই ব্যানারে আন্দোলন যোগ্যদের আন্দোলন অযোগ্যদের আন্দোলন এইভাবে বিভিন্ন রকমের ডিভাইড অ্যান্ড রুল পলিসি অ্যাপ্লাই করে আন্দোলনকেও যে দুর্বল করে দেওয়া হবে আমি বহু আগেই বলেছিলাম এবং সেই সময় এ নিয়ে অনেকেই অনেক কথা আমাকে বলেছিল তাদের পরিস্থিতিতে সমব্যথী হওয়া ছাড়া আমার আর কোনো পথ নেই শুধু বলবো লড়াই করুন জীবিকা বিকল্প জীবিকা খুঁজে নিন আর যেটা আমি বলি নেতাজি সুভাষের আদর্শ সেটা তো করার ক্ষমতা আপনাদের নেই ঐক্যবদ্ধভাবে একটা তুমুল
ওই আইনে আদালতে কিছু হবে না, বহু আগেই বলেছে। সর্বক্ষেত্রে এখন নতুন বিশ্ব ব্যবস্থা যখন এক্সিকিউট করা হচ্ছে, সর্বক্ষেত্রে ঐক্যবদ্ধ প্রতিবাদ চাই, অফলাইনে প্রতিবাদ চাই, এবং সে প্রতিবাদকে রীতিমতো শক্তিশালী হতে হবে। ওই গান্ধীবাদী পথে হবে না। গান্ধী ব্রিটিশদেরই প্ল্যান্টেড ওই গান্ধীবাদী পথটা ব্রিটিশরাই দেখিয়ে গিয়েছিল এবং গান্ধীকে প্রমোট করেছিল যাতে করে ওদের এজেন্ডাকে রূপায়ণ করতে সুবিধে হয়, মারধরটা কম খেতে হয়। মারধর খাওয়া প্রশ্নই থাকে না, অহিংসা। ঠিক আছে, বেশ, সে নিয়ে পরে আলোচনা করা যাবে, আমি বইপত্রে উল্লেখ করেছে। তো দুর্বলের অহিংসা আর সবলের হিংসা, এই নিয়ে অনেক আলোচনা করা যেতে পারে, অনেক আলোচনা করা যেতে পারে। যখন আপনি ভক্ষিত হচ্ছেন, আপনাকে খাওয়া হচ্ছে, আপনি যখন শিকার, তখন আপনি অহিংসা পরম ধর্ম বলে চুপচাপ থেকে যাবেন? হুম বা নন ভায়োলেন্সের পলিসি মেনটেন করবেন? ফোঁসও করবেন না? ফোঁস করতে গেলে তো সাপ হতে হয়, আপনি তো সাপও নন, আপনি তো ইঁদুর। তাহলে কি করবেন? ইঁদুরকে কেউ ভয় পায়? ভয় পায় না। গরুকে কেউ ভয় পায়? ভয় পায় না। বাঘকে ভয় পায়, সিংহকে ভয় পায়, সাপকে ভয় পায়, কিন্তু কখন ভয় পায় গরুকে, কখন ভয় পায় ইঁদুরকে? উত্তরটা সোজা। আপনার ঘরে আপনি দেখলেন একটা ইঁদুর আপনাকে খুব উপদ্রব করছে, আপনি তাকে ব্যবস্থা নিলেন, ইঁদুর মারা কল থেকে শুরু করে বিষ, যে যেরকম মনে করছে ব্যবস্থা নিচ্ছেন। একটা, দুটো, পাঁচটা ইঁদুর, ঠিক আছে। কিন্তু যদি একদিন ঘুম থেকে আপনি উঠে দেখেন আপনার ঘরে 10,000, 15,000 ইঁদুর, আপনি কি করবেন? ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হবেন। ওটা যদি 1,00,000 হয় তো কোনো কথাই নেই। কেন? সংখ্যা, একতা, একতা। কারণ ইঁদুরের কাছে শক্তিটা, যেটা এই আদালত বলুন বা এই যে যারা এসব পোস্টে বা এসব জায়গায় আছেন, রাষ্ট্র তাদেরকে একটা শক্তি দিয়েছে। তারা রাজকর্মচারী, সেই পর্যায়ের রাজকর্মচারী, এবং রাষ্ট্র তাদেরকে ব্যবহার করছে তাদের মতো করে। তো সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যখন আপনি লড়াই করবেন, তখন আপনি একটা, দুটো, পাঁচটা ইঁদুর মাত্র, বা একটা, দুটো, পাঁচটা ছাগল গরু মাত্র, বাঘ নন, সিংহও নন। ওদের তুলনায় আপনি তো তাই, সাধারণ মানুষ তাই। তাহলে কি করতে হবে? ওই যে হাজারে হাজারে, লক্ষে লক্ষ লক্ষ হতে হবে। ঘুম ছুটে যাবে ওদের, বাঘ সিংহের ঘুম ছুটে যাবে, তাই না? দেখেন না মাঝে মাঝে ডিসকভারি চ্যানেলে দু একটা বিচ্ছিন্ন ঘটনা, যে সিংহকে কিভাবে মহিষের দল তাড়া করেছে ঐক্যবদ্ধভাবে, এবং সিংহ লেজ গুটিয়ে পালাচ্ছে? দেখেন তো, আপনারা তো শেয়ার করেন, ভাইরাল হয়, এবং সিংহকে শিংয়ের উপর তুলে কিরকম আছড়ে মারছে। কি শিক্ষাটা কি নেন? ওগুলো শেয়ার করার জন্য, এন্টারটেনমেন্টের জন্য, তাই তো? শিক্ষা নেন না। আমি শিক্ষাটা নিই, কিন্তু সমস্যা হচ্ছে আমি একা শিক্ষা নিলে তো হবে না, অনেককে শিক্ষা নিতে হবে। তাই আমি বক বক করে যাই, আমার সাধ্যমতো আমি বলি, এবং যেটা বলি সেটাও করি, করার চেষ্টা করি সবসময়, আমার সহযোদ্ধারা জানে। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, যেটা বহু আগেই বলেছিলাম, তো প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু একই বিপদ অপেক্ষা করছে। এই কারণে এই ভিডিওটি আমি আজই করলাম। একদম তাজা খবর, এই রিভিউ পিটিশন বাতিল করার ব্যাপারটা, মানে খারিজ হওয়ার ব্যাপারটা তাজা খবর। কারণ এখনো পর্যন্ত যা খবর আছে যে প্রাইমারি নাকি ঐক্যবদ্ধভাবে লড়ছে 32,000 শিক্ষক, কিন্তু তা নয়, সেখানেও কিন্তু ভাগ হয়ে গেছে। সেদিন একটি খবরে পড়লাম, আমার একজন উকিল বলছেন আমার মক্কেলরা একদম ভালো, তারা কোনো রকম দুর্নীতি করেনি, যাই হোক, মানে আমার মক্কেল, অর্থাৎ এই যে ভাগ, সেখানেও কিন্তু হয়ে গেছে, হয়তো কম হয়েছে,
তাই আবার বলছি, ঐক্যবদ্ধ অ্যাগ্রেসিভ লড়াই ছাড়া শুধুমাত্র আইনে নয়, বাস্তবেও যেন সেই আবহাওয়াটা ওরা বুঝে যায় যে শুধু এটা আদালতের লড়াই নয়, আইনি লড়াই নয়, উকিলের লড়াই নয়। সেরকম হলে ওই যে একজন বলেন, ওনারা বলতে পারেন, জনগণ বলতে পারে নাকি চড়াম চড়াম, এই তো জনতার ওটা করা উচিত ছিল। বা পরিস্থিতি সেরকমই, সেদিকেই যাচ্ছে। তো সেটা যদি তারা বুঝতে পারে যে হ্যাঁ ওই রকম একটা হতে পারে, তাহলে কিন্তু ভার্ডিক্ট আপনাদের, ফেডারেল বলুন, ডিগ্রি বলুন, ডিগ্রি তো হয় না আমাদের এখন, সব ভার্ডিক্ট হয়, সবই আপনাদের পক্ষে যাবে। আর নইলে যতই কিছু করুন, লক্ষ্য কিন্তু ওটাই, সরকারি শিক্ষক কমিয়ে সরকারি চাকুরিতে এমনিতে জানেন নিয়োগ বন্ধ, যতটুকু হচ্ছে কন্ট্রাকচুয়াল সেগুলো বন্ধ করে বেচে বুচে দিয়ে প্রপার্টি গোডাউন বানিয়ে দিয়ে, যেগুলো ভালো প্রাইম প্রপার্টি, প্রাইম লোকেশনে যেসব স্কুল কলেজ আছে সেগুলোকে তুলে দিয়ে গোডাউন বানানো, এগুলো সব আগে থেকেই হয়ে আছে। এবং এর মধ্যে টেন্ডারও ডাকা হয়েছে অনেক ক্ষেত্রে, ভেতরে ভেতরে অনেক বিল্ডিং বিক্রিও হয়ে গেছে, সেটা আপনারা জানেন। তো তাই কিচ্ছু করতে পারবেন না। অন্তত এই একটা বার্তা যেন তাদের কানে পৌঁছয় যে রায় বিপক্ষে গেলে কিন্তু এরকম একটা হতে পারে, সম্ভাবনা আছে। কারণ আইনটা যতই আপনার পক্ষে হোক, রাইট টু লাইফ, রাইট টু লাইভলিহুড, বহুবার করে বলছি, আবার বলছি, সেটা আইন আইনই থেকে যাবে যদি না, বললাম না যে ওই যে একজন বলেছিলেন, গড ইজ ইন দ্য সাইড অফ বিগ ব্যাটালিয়ন। জীবনের সর্বক্ষেত্রে না হলেও অনেক ক্ষেত্রে এটা সত্যি। তো সেই বিগ ব্যাটালিয়ন মানে কি? সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ, শক্তিশালী সৈন্যবাহিনী, তো সেটা জনতাও হতে পারে যদি চিন্তা ভাবনার দিক থেকে তাদেরকে একাগ্র করা যায় এবং সাহস থাকে। বিশ্ব ইতিহাস ঘাঁটলে এরকম কিন্তু বহু ঘটনা আপনারা দেখতে পাবেন। তো সেইটা কিন্তু মাথায় রাখবেন। নইলে শুধু আদালতের ওপরে, মহামান্যের ওপরে যদি নির্ভর করে বসে থাকেন, তাহলে কিন্তু একই পরিণতি হবে। শুধু তাই নয়, এই ৩২,০০০ থেকে শুরু করে আরও ওই ৬০,০০০ প্রায় বিভিন্ন রকম ওই টোটাল যে টেট প্রক্রিয়া, ২০১৪ টেট প্রক্রিয়া, এই পুরোটাই কিন্তু ওদের নজরে আছে। আমি বহু আগেই বলেছিলাম, ওদের লক্ষ্য অন্তত ১,০০,০০০ শিক্ষক। তাই যেন প্রকারেণও আইনের ধার না ধরে আদালতকে সামনে রেখে, ওই যে শিক্ষিত মানুষ আদালতকে ভগবান মনে করে, প্রশ্ন করে না, এই প্রক্রিয়া চলতে থাকবে, কিন্তু চলতে থাকবে। সাধারণ মানুষ আমরা যারা, তারা এতটাই ভীত এবং এতটাই বিচ্ছিন্ন, একে অপরের থেকে বিচ্ছিন্ন, যতটুকু প্রতিবাদ সোশ্যাল মিডিয়াতেই করি তাতে ওদের যায় আসে না। করুন, আপনি বকবক করুন, গালিগালাজ দিন, কি হলো তাতে? কিচ্ছু হবে না, ওরা জানে। তাই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদেরকে ব্যস্ত করে রেখে দিয়েছে, বিশেষ করে এই মধ্যবিত্ত শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী। হাবাতেদের কথা ছেড়ে দিলাম, তাদের সেই বিলাসিতা নেই। আর ওদেরই ওরা কিন্তু তাই সবচেয়ে বেশি ভয় পায়। তো এই এমন একটা পরিস্থিতি যা পদে পদে মধ্যবিত্তকে বিপন্নতার মুখে ফেলে দিচ্ছে, যুক্তির ধার না ধরে। কিরকম? আমি বহু আগেই বলেছি। একদিকে বলছে যে ওই যে এপ্রিল মাসে যে বিচার, যে রায়টা এলো, ডিগ্রি নয় ভার্ডিক্ট, আমি এখনো বলছে যে যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না বলে পুরো প্যানেলই বাতিল করা হলো। ব্যাপারটা কিরকম হলো? ধরুন কোনো একটা অপরাধ ঘটেছে, ক্রাইম ঘটেছে, ক্রিমিনালকে ভরা যাচ্ছে না, বলা যাচ্ছে না, কোনো প্রমাণ নেই, সেরকম আলাদা করা যাচ্ছে না। সেখানে অনেক লোক উপস্থিত ছিল, কেউ দর্শক ছিল, কেউ অপরাধে অংশ নিয়েছিল, কেউ পাশ দিয়ে যাচ্ছিল, সিম্পলি স্পেকটেটর, সবাইকেই ধরা হলো।
কিন্তু সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না কে গুলি করেছিল, কে ছুরি চালিয়েছিল, কে শুধু দেখছিল, কে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, সুনির্দিষ্ট করে বলা যাচ্ছিল না। আর যাচ্ছে না বলে সবাই অপরাধী, সবাইকেই গারদে ঢুকিয়ে দাও, ব্যাপারটা সেরকম হলো না? হলো, তাই হলো। গভীরে গিয়ে দেখুন, তাই হলো। অদ্ভুত ব্যাপার। এটা কি রকমের বিচার? এটা তো বিচার নয়। পরিষ্কার করে বলি, আদালত অবমাননার আমি ধার ধারি না ওসব। স্পষ্ট করে বলি, কোথায় কোন যুক্তিতে বলুন আমাকে, দেখান যুক্তি। আপনি কত বড় উকিল হয়েছেন? বিচার ব্যবস্থার মোটো কি? ওরাই তো বিচার ব্যবস্থা তৈরি করেছেন। তো সেখানে প্রভুরাই তো করেছে, সেখানে কি বলা হয়? 10,000, 12,000, 15,000, 1,00,000 অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধের যেন শাস্তি না হয়, ফাঁসি না হয়, শাস্তি না হয়। এটা কি এখানে করা হলো? এগুলো বলা হয় গেল। আর কি দেখুন, বলা হলো যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না, তাই সব প্যানেল বাদ, পুরোটাই বাতিল। তাহলে আবার বলা হলো যোগ্যরা স্কুলে আসতে পারবে 31শে ডিসেম্বর পর্যন্ত, অযোগ্যরা পারবে না। মানে টেন্টেড আনটেন্টেড ভাগ করা হলো। তাহলে ভাগ কি করে করা হলো? কমন সেন্স। কোন ভিত্তিতে করা হলো? আপনি তো আলাদা করতে পারলেন না, চাল কাপড় আলাদা করে করা যাচ্ছে না, তাহলে কোন ভিত্তিতে আপনি বললেন যে যোগ্য যারা 15,000 সামথিং, এক্সাক্ট সংখ্যাটা আমার মনে নেই, তারা 2025-এর 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাবে, নাহলে শিক্ষা ব্যবস্থা নাকি ভেঙে পড়বে? আর শিক্ষাকর্মীরা তারা পুরোটাই অযোগ্য, আর শিক্ষকদের কিছু অংশ অযোগ্য, এরা আসতে পারবে না স্কুলে। তো এটা কি ভিত্তিতে আপনারা করলেন? এসএসসি তালিকা দিল, রাজ্য সরকার দিল, তাহলে তারা জানে, তাহলে সেই ভিত্তিতেই তো নিয়োগ করা, মানে বহাল রাখার কথা ছিল, তাই নয় কি? তাহলে টেন্টেড আনটেন্টেড কথাটা এলো কেন? কোথা থেকে এলো? যদি আলাদা করা না যায়, আলাদা করা যাচ্ছে তাহলে তাহলে তারও সেই ভিত্তিতেই বহাল রাখা যেত। না, সেটা ওদের উদ্দেশ্য নয় তো। ওরা তো চাকরি খাবে এখন, বহু আগেই বলেছে। আর তাই কি হলো? পুরোটাই বাতিল করে দেওয়া হলো। এবং পরীক্ষা নেবে, এই পরীক্ষাটা কিন্তু প্রহসন, আমি বহু আগেই বলেছি, সময় নষ্ট করছে। এটা আমার মত। আশায় বাঁচে বাঁচে চাষা, এই দর্শনে আপনারা পরীক্ষা দিতেই পারেন সেদিন, কিন্তু বলেছি বারবার, নিষ্কাম কর্ম করুন। কি মনে হয় পরীক্ষাটা পড়ার পরে ঠিকঠাক নিয়োগ হবে? নিয়োগ করার ইচ্ছে থাকলে তো এখন এভাবেই করা যেত, পুনর্বহাল করা যেত, রিভিউ পিটিশনের মাধ্যমে বলা হতো যে না, এইভাবে ভাগ হয়েছে যখন, সেটাকেই আমরা বলবৎ করছি। সেটা কি করা হলো? হলো না। তাহলে আপনি পরীক্ষায় বসবেন, বেশ, পয়সা করে দিয়ে কোটি কোটি টাকা ইতিমধ্যে চলে গেছে, আপনারা ফর্ম ফিল আপ করেছেন, এবং এই পরীক্ষাতে শোনা যাচ্ছে যে তথাকথিত অযোগ্যরা তারাও নাকি অ্যাডমিট কার্ড পাচ্ছেন। আমি জানি না, অনেক শিক্ষক পোস্টে আমি গ্রুপে আমি দেখলাম। তাহলে কি দাঁড়াবে? ইতিমধ্যেই তো এই খিচুড়ি নোটিফিকেশনে বহু কেস হবে, হয়েও আছে, আগামীতেও হবে। ওরা রাস্তা করে রেখেছে, ওরাই কেস করার পরিস্থিতি তৈরি করে। ওবিসির ব্যাপারটা ওরাই প্ল্যানফুলি করেছে, যাতে করে নিয়োগ আটকে দেওয়া যায়, ভর্তি আটকে দেওয়া যায়। এগুলো সব রাজনৈতিক দল টপ লেভেলে প্ল্যানফুলি করা হয়েছে। চায়ের আড্ডায় নিচু তলার কর্মীরা মারামারি করে রাজনৈতিক দলের, আর টপ মহলের তারা একসঙ্গে চা আড্ডা, টি পার্টি করে, ভালো করেই চান। এক সময় এরকম বহু টি পার্টিতে উপস্থিত থাকার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছিল এই অধমের। এই জানে, ভালো করি, একদম ভালো করে চান। আর তাই এত কনফিডেন্টলি বলতে পারি আমি। তো এই যে জায়গাটা, ওরা এইভাবেই তো করছে। তাহলে কি হবে? ওই যে অযোগ্যরা অ্যাডমিট পাচ্ছে নাকি, তারাও পরীক্ষা দিচ্ছে, আর এদিকে অনেকে ওই যে অযোগ্যরা আবার চাকরি পেয়ে যাবে, মানে রাজনৈতিক দল দিদির সব লোক নাকি এইভাবে একের অপরের বিরুদ্ধে খেয়োখেবি করছে। এটা চলছে।
সেটা কেস করার, মামলা করার সমস্ত পরিস্থিতি এখানে তৈরি আছে। তো আপনি নিয়োগ হবে, আপনার চাকরি হবে, হলে কতদিনের জন্য হবে? দেখতে পাচ্ছেন না চোখের সামনে কি হচ্ছে? এত বছর চাকরি করার পরেও তো চাকরি চলে যাচ্ছে, খেয়ে নিচ্ছে ওরা। তা আপনি আবার এই নোটিফিকেশনে নতুন পরীক্ষা হচ্ছে, ফ্রেশার এবং এক্সপেরিয়েন্স সবাইকে নিয়ে, এবং সেখানে দারুণভাবে ঠিকঠাক হবে পরীক্ষা, এবং তারপরে ঠিকঠাকভাবে নিয়োগ হবে, কোনো রকম ঝামেলা হবে না, আপনি তারপরে সংসার করবেন, চাকরি করবেন, সংসার করবেন, হ্যাঁ, সেটেল হবেন, এই স্বপ্ন দেখছেন? আহাম্মক মানে জানেন ইংরেজিতে কি বলে? ইডিয়েট। কিছু মনে করবেন না, আমি তাই বলছি, স্বপ্ন দেখবেন না। কোনো কাজ না থাকলে ওই যে ব্যস্ততা, নিষ্কাম কর্ম, অলৌকিক কিছু হয়ে গেলে হয়ে যাবে এমন ভেবে পরীক্ষা দিন। যদি অলৌকিক কিছু হয়, প্রশ্নই আসেন। এই হলো পরিস্থিতি। তাহলে এখন কি করণীয়? অনেকে প্রশ্ন করছেন যে স্যার এটা তো ইনজাস্টিস হলো, এটা তো মহাকালও নাকি মানে সময়, সেও নাকি এখানে ইনজাস্টিস করছে। আমি বলি না, এটা করছে না, গভীরে গেলে বুঝতে পারবেন। এই যে সরকারি চাকুরি যারা, তাদেরকে দিয়েই কিন্তু ভ্যাকসিন দেওয়ানো হয়েছিল, ভয় দেখানো হয়েছিল, এখনো দেওয়া হচ্ছে। ডিএম বলুন, বিভিন্ন লেভেলের বলুন, করা হয়েছে। হকার উচ্ছেদ থেকে শুরু করে এই কাজগুলো সরকারি কর্মীদের দিয়েই করা হয়, পুলিশকে দিয়েই করানো হয়। অর্থাৎ এই সরকারি ক্ষেত্র যারা রয়েছেন, শিক্ষককে দিয়ে মগজ ধোলাই করানো হয়, তাই তো? তো অর্থাৎ সাধারণ মানুষের মানে আরো নিচের লেভেলের খেটে খাওয়া মানুষ, অত দরিদ্র মানুষকে কন্ট্রোল করা, তাদেরকে শাস্তি দেওয়া, তাদের জীবিকা ছিনিয়ে নেওয়া, তাদের উচ্ছেদ করা, এগুলো তো সরকারি কর্মচারী দিয়ে করানো হয়। এবার তাদের পালা এসে গেল, আপনি অন্যের ঘর জ্বালাবেন, পোড়াবেন, উচ্ছেদ করবেন, আর আপনার ঘরটা ঠিক থাকবে? এটা তো হতে পারে না, তাই তো? তো এই প্রক্রিয়ায় কিন্তু মহাকাল কাজ করে। আমার কাছে আমার সহজ এটা এক্সপ্লেনেশন, যদিও মহাকালকে উপলব্ধি করা, তাকে ইন্টারপ্রিট করার সাধ্য আমার নেই, অনেক কিছুরই ব্যাখ্যা পাওয়া যায় না, কিন্তু সোশিও ইকোনমিক ফ্রন্টে এই ব্যাখ্যাগুলো খুব সহজ বলে আমার মনে হয়। একটু গভীরে গেলেই বুঝতে পারবেন। চাই নিজেদের যে যারা সরকারি চাকরি করছেন বা সরকারি চাকরি করবেন বলে ভাবছেন, তারা এই গভীরে গেলেই বুঝতে পারবেন যে কথাগুলোর মধ্যে যুক্তি আছে, উড়িয়ে দেওয়া যায় না একেবারে, আমি যেটা বললাম স্টেপ বাই স্টেপ। তাহলে এবারে দেখুন, এদিকে শ্রমশ্রীর কথাও বলা হচ্ছে, মাননীয়াও বলেছেন যে শ্রমিকরা রাজ্যে ফিরে আসুক, ভাতা দেওয়া হবে 5,000 টাকা করে। কাজ কোথায়? 5,000 টাকায় কি হবে? এই প্রশ্নগুলো কারা করবে? এই প্রশ্নগুলো তুলতে গেলে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করা জরুরি, সংঘবদ্ধ হওয়া জরুরি, কিন্তু কারা হবে? কোথায়? নেতৃত্ব কোথায়? উকিল বা কোথায়? রাজনৈতিক দল কোথায়? কেউ কোথাও নেই। আর তাই এগুলো ধাপে ধাপে বিভিন্ন ক্ষেত্রে বলবৎ হতে থাকবে। তাহলে এই যে বাতিল প্যানেল, তাদের সামনে কি করণীয় এখন? রিভিউ পিটিশন তো খারিজ হয়ে গেল আপাতভাবে, যা মনে হচ্ছে। যদি সেই রকম ফাইন্যান্সিয়াল এবং অবশ্যই এখানে ফাইন্যান্সও যথেষ্ট নয়, কারণ এত আপনার কত ফাইন্যান্স আছে? যে শক্তির বিরুদ্ধে আপনি লড়ছেন তারা বিলিয়নেয়ার, ট্রিলিয়নেয়ার, গোটা বিশ্বে তারা নতুন বিশ্ব ব্যবস্থা চালু করছে। আপনি তাদের কি করে আপনি অর্থ দিয়ে আটকাবেন? তাহলে ওই একটাই, যে বলে ফেলেছি, সুভাষকে মনে করুন, গান্ধী নয়। এর চেয়ে বেশি কিছু বলার দরকার আছে? সেই পথে হাঁটতে হবে। যদি মনে করেন লড়াই করে, বা ওই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, ওই যে একজন আছেন, হ্যাঁ, উনি আবার এখন, উনি আসলে সব তো সব এক, এরকম বড় বড় বিপ্লবী সব এক, সব ধামা ধরা, যে আয়নিক শক্তির ধামা ধরা। আর নইলে কি,
আপনার যতটুকু স্কিল আছে সেই স্কিলগুলোকে কাজে লাগিয়ে জীবিকার সন্ধান করুন, স্বনিযুক্তির কথা ভাবুন। আর যারা ইতিমধ্যে অন্য ডিপার্টমেন্ট থেকে এই প্যানেলে এসেছিলেন বা এই চাকরি করছিলেন, তাদের নাকি কতজন 200 কতজনকে নাকি ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। কিন্তু বাকিরা সবাই তো আর অন্য চাকরি ছেড়ে দিয়ে এই চাকরিতে আসেননি। তাঁরা কি করবেন? ভেঙে পড়লে চলবে? ভেঙে পড়লে চলবে না। শত্রুকে চিনুন। বড় বিপদ আপনাদের সামনে, কিন্তু এটা তো গেল আপনাদের জীবিকার বিপদ। স্বাস্থ্যের বিপদ সামনে আছে। কারণ মানুষ সুস্থ থাকলে, তাজা থাকলে প্রতিবাদ বেশি হবে, চাকরি চাইবে। তাই ওরা কিন্তু ওই ভৌ বলুন, ভ্যাকসিন বলুন, এটার একটা অন্যতম বড় উদ্দেশ্য এটাই। মানুষকে দুর্বল করে দাও, ডিপ্রেস করে দাও, অসহায় করে দাও, ভীতু করে দাও। এইগুলোর কিন্তু একটা বড় পার্শ্ব প্রতিক্রিয়া এগুলোই। তাই সাবধান থাকুন। আগামীতে শরীরকে নিজের কবজায় রাখুন। ওটা যদি অন্যের কবজায় পুরোটা চলে যায়, গেছে তো বটেই, করোনা ভ্যাকসিন নিয়ে নিয়েছেন। আপনাদের মনে হচ্ছে এটা অপ্রাসঙ্গিক কথা বলছি, তো মিলিয়ে নেবেন। আসুক 2027, আসুক, দেখতে থাকবেন। প্যান্ডেমিক টিটিটা তো হয়েই গেছে। 2026 থেকে এই ডেঙ্গু ভ্যাকসিন ঢুকে যাচ্ছে। 27 থেকে তো প্যান্ডেমিক টিটি একদম টাইমলি করা রয়েছে। তখন বুঝতে পারবেন যে আরো কত বিপদ আপনাদের জন্য আসছে। আপনারা যে একটু দোকান করে খাবেন, তার শারীরিক শক্তি থাকতে হবে তো। কিছু একটা অন্য কাজ করবেন, তার জন্য তো শারীরিক শক্তি থাকতে হবে। সেটাও যদি না থাকে, আপনারা কি করে লড়াই করবেন, কি করে বাঁচবেন? তাই ওটাও মাথায় রাখুন। আর নিজেদের স্কিল অনুসারে কেউ টিউশন করতে চাইলে পারলে কোরআন, বিভিন্ন রকমের স্কিল, সেটা নিজেরা এক্সপ্লোর করুন। সেরকম হলে আমার সঙ্গে যোগাযোগ, কেউ করছেন, আমি আমার সাধ্যমতো পরামর্শ দিচ্ছি। শনিবারও কয়েকজন আসবেন। এই পরামর্শগুলো আমি আপনাদের সঙ্গে কথা বলে কি স্কিল আছে বা কি ধরনের জীবিকা আমি আপনাদের সহায়তা করতে পারি, এইটুকু করতে পারি এই সিচুয়েশনে কোটা টিকে থাকার জন্য। এ বিষয়ে আমার ইউটিউবে ভিন্ন ভিডিও রয়েছে, কেউ কেউ দেখেছেন, কিন্তু যারা নতুন এসেছেন তারা তো সেই পুরনো ভিডিও খুঁজেও পাননি বা দেখার সময়ও হয়নি। তো তাছাড়া প্রত্যেকের পার্সোনাল স্কিলগুলো বিভিন্ন রকমের হয়, ন্যাকও বিভিন্ন রকমের হয়। তাই একটি ভিডিওই সবার জন্য একরকম নাও হতে পারে, কাজে নাও লাগতে পারে। তো সেই ক্ষেত্রে সেটা ভাবুন, বা আপনাদের পরিচিত এরকম যারা ক্যারিয়ার নিয়ে কাউন্সেলিং করেন তাদের সঙ্গে কথা বলুন। এই একটা পথ। সর্বোপরি সাহস রাখুন, ভেঙে পড়বেন না। কেউ কেউ আত্মহত্যা করছেন, মাঝে মাঝে এরকম খবর পাওয়া যাচ্ছে। কেন আত্মহত্যা করবেন? আপনার কি অন্যায়? কি করেছেন আপনি? সিস্টেম করেছে আপনাকে, আপনি সিস্টেমের শিকার। এবং যেসব লোক মিলে করেছে তারাও এই সিস্টেমের দাস। তো সিস্টেমকে হিলিয়ে দেওয়ার ক্ষমতা আপনার নেই, ঠিক আছে, কিন্তু তাই বলে নিজেকে কেন শেষ করবেন? মনে রাখবেন, মাইলস টু গো, পথ কখনো শেষ হয় না, পথকে আমরা শেষ করি। টিকে থাকতে হবে, দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে। এটাই আপনার পরিচয়। আর আত্মহত্যা যদি একান্তই করতে হয় মনে হয়, তো নিয়ে মরবেন। ফিদাইন দেখেননি? যদি ওরা মিসগাইডেড, ঠিক জায়গায় ওরা করে না, করা সেভাবেই তো প্রভুরা ঠিক করে। হুম? বিনয় বাদল দীনেশ ঢুকে পড়লো রাইটার্সে, কেন? ওরা জানতো না? জানতো তো। ফিরতে পারবে বেঁচে, সুস্থ শরীরে ফিরতে পারবে? ওরা জানতো? জানতো পারবে না। তো বুঝতে পারে আপনারা কি মনে মনে করছেন যে দেশ স্বাধীন হয়ে গেছে, লড়াইয়ের প্রয়োজন নেই? আরো ভয়ঙ্কর গাড্ডায় পড়ে গেছে দেশ। দেশ কখনো স্বাধীন হয়নি। যে প্রভু তখন ছিল এখনো তারাই আছে। রিমোট বোঝেন? হুম। আর যদি মনে করেন এভাবেই ভয় পেয়ে নিরীহ গোবেচারা গোপাল গণেশ, গোবর গণেশ হয়ে বাঁচবেন, আছে, বাঁচুন, বাঁচুন। কিন্তু ওই যে
শেক্সপিয়ারের উচ্চারণ আমি বারবার করে বলি, আবার বললাম, কাপুরুষেরা মরার আগে বারবার মরে, সাহসীরা একবারই মরে। ভালো থাকুন ভাবনায়।